মানুষ যখন সংগ্রামে নামে বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে যেই সংগ্রামে আমরা নেমেছি, বাংলাদেশের মানুষ যেই গণ অভ্যুত্থানে একেবারে নিজ ইচ্ছায় কারো কোনো প্ররোচনা ছাড়া, ধরেন আমরা তো ডাক দিয়েছি, মানুষ সাড়া দিয়েছে, কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় নাই। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার পাশে যিনি বসে আছেন, উনার একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে। যেই প্রশ্নটা আপনি আমাকে করেছেন, যেই কথাটা বলেছেন যে জুলাই আন্দোলন, জুলাই সংগ্রাম, জুলাই সনদ, মানুষ শুনতে শুনতে নাকি টায়ার্ড, সংবিধান একই সাথে। আপনি আমার পাশে যিনি বসে আছেন, উনার যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, তাকে জিজ্ঞেস করেন তো, সে এত বছর রাজপথে যে কঠিন সংগ্রাম করেছে, সে কি টায়ার্ড হয়েছে কখনো? জিজ্ঞেস করেন ভাই, হয়েছিলেন কখনো? না, হয় নাই, কারণ আমরা তাদেরকে নিজ চোখে দেখেছি। সুতরাং বাংলাদেশের প্রশ্নে মানুষ যখন সংগ্রামে নামে, বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে যেই সংগ্রামে আমরা নেমেছি, বাংলাদেশের মানুষ যেই গণ অভ্যুত্থানে একেবারে নিজ ইচ্ছায় কারো কোনো প্ররোচনা ছাড়া, ধরেন আমরা তো ডাক দিয়েছি, মানুষ সাড়া দিয়েছে, কোনো রাজনৈতিক দলের ডাকে সাড়া দেয় নাই। সাধারণ ছাত্র যারা ওই রকম পরিচিত ফেসও ছিল না আগে, কিন্তু অভ্যুত্থানের পর তারা পরিচিত হয়েছে, ওই ছাত্রদের ডাকে মানুষ নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে সবাই মিলে, এই যে আমার ভাইরাও কিন্তু সেই অভ্যুত্থানের সম্পৃক্ত ছিল, আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু দলের ক্রেডিট ওই সময় চায় নাই। আমরাও অভ্যুত্থানের পরে দলীয়ভাবে তারা এখনো ক্রেডিট দাবি করছে। আমরাও কিন্তু অভ্যুত্থানের পর কখনোই বলি নাই যে আমার ভাইরা আমাদের সাথে অভ্যুত্থানে এই সংগ্রামে ছিল না। আমরা অভ্যুত্থানে ডাক দিয়েছি, সেইটার আমরা ওইটুকু আমরা দাবি করি, কিন্তু ওনারা আমাদের সহযোদ্ধা ছিলেন না এইটা কিন্তু আমরা বলি না। এইটা কারা বলে জানেন? যারা এই যে এখন এই যে সংকটময় পরিস্থিতি বাংলাদেশের, সেই সংকট উত্তরণের জন্য যেই ফ্যাসিবাদী কাঠামো সংবিধানে রয়ে গেছে, সেইটাকে দূর করার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা সেই কলোনিয়াল যে রুল, যে কলোনিয়াল যে বুদ্ধি ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গিয়েছে, যে ডিভাইড অ্যান্ড রুল, তারা সেই কাজটা করছে, সেই কাজটাই করছে তারা। এবং এই যে জাতীয় ঐক্যের জায়গায় আপনি যেটা বলছেন যে সংবিধানে কিছু ফ্যাসিবাদী চরিত্র হয়ে উঠবার কিছু টুলস রয়ে গেছে, সেগুলো তো বাদ দিতে হবে, আমরাও চাই, কিন্তু সংবিধান সংস্কারেরও তো একটা সাংবিধানিক পন্থা থাকতে হবে। আপনার শরীরে ফোড়া উঠলে তো একেবারে ডিরেক্ট কেটে ফেলতে পারেন না, এটার তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তাই না? জি, আমি আপনাকে একটু যদি ব্যাকগ্রাউন্ড বলি, 1 মিনিটে বলে শেষ করব। যখন আমরা জুলাই অভ্যুত্থানের পর একটা বিপ্লব পরবর্তী পর্যায়ে আমরা জুলাই ঘোষণা চেয়েছিলাম, আমরা কিন্তু জুলাই বিপ্লব বলছেন না, এটা কিন্তু অভ্যুত্থান বলছেন। বলছি, শেষ করে নেই। জুলাই বিপ্লব এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে ওই ভিডিও কনফারেন্সে ভাই ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, ওই সময় কিন্তু একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাবনা ছিল। আমরা হ্যাঁ, আমি আজকে ভালো মানুষকে পাইছি সাথে, উনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, অফকোর্স, সেইটা উনাদের পক্ষ থেকে নাকচ করা হয়। আমি অনেক পরে ভেবেছি যে এটা তর্কের মাধ্যমে করা হয়েছে, একদম নাকচ করা হয়েছে এরকম না। না, ঠিক আছে, আমি এটাকে আমি এটাকে একেবারে ওই সময় আমি দেখলাম যে একেবারে অযৌক্তিক না, তার কিছু কারণ আছে। কারণ বলতে সেইটা হচ্ছে, ধরেন যেইভাবে ঢালাওভাবে বিএনপির বড় বড় নেতারা, ইনক্লুডিং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনাদের সবার নামে যেই মিথ্যা মামলাগুলো, এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনার নামে যে ন্যাক্কারজনক মিথ্যা মামলা ছিল, এই যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নগ্ন হস্তক্ষেপ করে শেখ হাসিনা যেই নোংরা মামলাগুলো রায়ের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে লুৎফুর রহমান সাহেবের একটা কথা আমি বারবার শুনি, আমি শুনতেই থাকি, আমি জানি না আমার কেন এতবার ওই কথাটাই শুনতে পারি। উনি না খুব ভালো একটা কথা বলেছেন, উনি বলেছেন ওনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমি প্রসঙ্গ থেকে বের হয়ে যাচ্ছি, আমি শেষ করে ফেলি। উনি লুৎফুজ্জামান বাবর সাহেব, ওনাকে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন যে আল্লাহ নাখোশ হবেন যদি আমি শুকরিয়া না করি, আমি ফাঁসির কাষ্ঠ থেকে আমি ফিরে এসে এমপি হয়েছি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন, আল্লাহ নাখোশ হবেন। তো ধরেন ওই সময় যে ঘটনাটা বলছিলাম, যে এই ধরনের বড় বড় মামলাগুলো ছিল, যেগুলো আসলে শেষ পর্যন্ত নিষ্পত্তি হওয়ার একটা ব্যাপার ছিল, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। জাতীয় ঐক্যের মাধ্যমে তখন জাতীয় সরকার গঠন করা এবং জুলাই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই, ওনাদের প্রেসক্রিপশন আমরা
মেনে নিয়েছিলাম এবং ওনাদের প্রেসক্রিপশন মেনে নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে ওই যে 106 আন্ডারে ওথ নেওয়া হলো। ধরেন ওই বাস্তবতার প্রেক্ষিতে আমরা মেনে নিয়ে বিএনপির প্রেসক্রিপশনে 106 তো কনস্টিটিউশনাল 106 আপনার তো তার মানে তখন আপনারা সংবিধানকে কনস্টিটিউশনই তখন থাকে না, থেকেই বাস্তবতা অনুযায়ী আপনার কনস্টিটিউশন তখন বহাল থাকে না, বাট আপনারা তো কিন্তু আমরা মেনে 8 নিয়েছি। আগস্ট 2024 কনস্টিটিউশন কি আমরা ওই তো বললাম আপনারা তো ব্যাকগ্রাউন্ডটা, রক্ষা করেছেন। ব্যাকগ্রাউন্ডে ইনফ্লুয়েন্সটা কাদের ছিল সেটা তো বললাম, এবং ওই যে আছেন নাসির ভাই আছে এখানে, উনি বলবে, উনি ভাউচ নাসিরদের করবে। দায় অবশ্য কতটুকু আছে আমি আমরা তো শুনবো ওনাদেরকে ওনার কাছ থেকে। দোষের জায়গাটা বলছি না, আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে যেই সংবিধানের কথা বেগম খালেদা জিয়া মোস্ট আপসীন নেত্রী, যিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে গিয়েছেন, উনি নিজ মুখে বলেছেন যে এই সরকারের ক্ষমতা বেশি দিন থাকবে না, এবং যখন থাকবে না তখন এই সংবিধানকে, যেই সংবিধান দিয়ে আজকে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। জি, হুমায়ুন আহমেদ, আপনার অথচ কাছে আবারও শুনবো সেই আমি। একই কথা আজকে উনি পৃথিবীতে নাই, কিন্তু উনার কথার মানটা রাখা হচ্ছে না। আর এই যে সংবিধানের এক শব্দে শেষ করে দিই, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের যে প্রক্রিয়া, যখন জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ তুলেছিলাম, তার আগেই তড়িঘড়ি করে কে বা কারা জুলাই সনদ স্বাক্ষর করার আয়োজন করলো সেটাও একটু আলাপ করেন, তাহলে একটু জি, পরে আমরা অবশ্যই আলাপ করব, আমরা অবশ্যই নেক্সট লাইনে আলোচনাটা করব।